তো পরেও সবটা জানতে পারিনি। অনেক প্রশ্ন, অনেক কিন্তু থেকে গেল। আমি সেই উত্তর খুঁজতে আমি এত দূর এসেছি শুধু জানতে শাহিন রশির সাথে এরপর কি হয়েছিল, আর তাদের সেই মেয়েটিও কোথায়। আমি জানি আমার এই প্রশ্নের জবাব আপনাদের কাছে আছে, তাই আমি সবটা জানতে চাই। সেই শাহিন রশিকে কি করে পেয়েছিল, আর সেই রশি শাহিনকে এত সহজে কি করে মেনে নিল। শায়ান এক দৃষ্টিতে ডায়েরির দিকে তাকিয়ে আছে। এই ডায়েরিতে ওদের কাটানো হাজারো স্মৃতি রয়েছে, যাতে আছে কিছু ভালো অনুভূতির সাথে একরাশ তিক্ততার কষ্ট। এই জীবনে কম কষ্ট পায়নি ও, আর না রুশি পেয়েছে। রুশিকে যতটা সহজে পেয়েছে তার থেকেও বেশি কঠিন ছিল ওকে ধরে রাখা। ওদের সম্পর্কে অনেক উত্থান পতন ছিল, ছিল মিলন, বিচ্ছেদ, আরো কত কি। আর এই সবকিছুর সাক্ষী ছিল এই ডায়েরি। ও মুচকি এসে রুশির দিকে তাকালো আর তার হাত ধরে নিজের পাশে বসিয়ে দিল। রুশি বিচলিত কণ্ঠে বলল, আরে খাবার সার্ভ করতে হবে তো, আমি এখানে বসলে। চুপচাপ বসো। এখানে এমন অনেক কিছু আছে যা তোমার জানা প্রয়োজন। তোমাকে এতদিন বলিনি, কিন্তু আজ যেহেতু বলছি তাই তোমারও শোনার অধিকার আছে। শায়ান রুশিকে নিজের পাশে বসিয়ে তারপর কুঞ্জনের দিকে তাকালো। ছোটের কোণে মুচকি হাসি তখনও চলছে। ও বলতে শুরু করলো, এই ডায়েরিটা আমাদের বিছানা নিচে পেয়েছো তাই না? আমি রেখে এসেছিলাম সেখানে লুকিয়ে। ভেবেছিলাম যদি বাংলাদেশে যাওয়ার সুযোগ হয় আবার, তবে এটা রুশিকে দেখাবো। এই ডায়েরিটা রুশির লেখনী। প্রথম থেকে আমাদের পুরো সম্পর্কের সবকিছু আছে এখানে, কিন্তু শেষ অংশ আমার লেখা। রুশি আমার কাছ থেকে যাওয়ার প্রায় 15 দিন পর আমি এই ডায়েরি খুঁজে পেয়েছি, আর পরে খুব অবাক হয়েছিলাম। এই ডায়েরি পড়ার পর রুশিকে আরো বেশি মিস করতাম। পুরো বাড়িতে প্রত্যেকটা কোণায় যেন রুশির আনাগোনা ছিল, আর হুট করে ও কোথাও নেই সেটা মেনে নিতে পারছিলাম না। এই ডায়েরি কতবার পড়েছি হিসেব নেই। প্রত্যেকবার পড়েছি এটা ভেবে যে ওকে হয়তো কম মিস করবো, কিন্তু রুশির শূন্যতা আরো বেশি অনুভব করতাম। এদিকে পাখিও খুব ছোট, ওকে সামলাতে পারছিলাম না। পরে মা আর আমি মিলে নতুন বাড়িতে শিফট হয়ে যাই, যার খবর কেউ জানতো না, কারণ আমি সামাদ খানকে খুঁজে পাইনি। তাই ভয় হতো যদি হুট করে কিছু করে বসে পাখির। তার মাঝে ইনানের মা মারা যায়, আর সামু ইনান দুজনেই একা হয়ে যায়। তাই আমরা সামু আর ইনানকে আমাদের সাথে শিফট হতে বলি, যাতে ইনান অফিসে গেলে সামু একা থাকতে না হয়। আমাদের কোম্পানি তখন কো পার্টনার ছিল। আমাদের সেই ছোট্ট পরিবারকে দিন কাটাচ্ছিল, আর আমি প্রহর করেছিলাম কবে পাখি একটু বড় হবে আর কবে আমি দেশ ছাড়তে পারবো। এতটুকু বলে শায়ান থামে আর দেখে কতগুলো কৌতূহলী চোখ ওর দিকে তাকিয়ে আছে। ও আবারও বলতে শুরু করলো, পাখির 2 বছরের সময় আমি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাই, সাথে চন্দ্রিকা, শাহেদ আর আমার মা। চন্দ্রিকা আর শাহেদের সাথে সম্পর্ক তখন স্বাভাবিক ছিল আমাদের। আমরাই ওদের বিয়ে দিয়ে দেই, কারণ প্রিয় মা আর বাবা ছিল না, আর তাদের সাথে ওদের যোগাযোগ ছিল না। বলতে গেলে তারা রুশিকে বাঁচাতে কারোর সাথে যোগাযোগ রাখেনি, এমনকি নিজের সন্তান শাহেদের সাথেও না। আমার মন বলেছিল রুশি লন্ডনে আছে, আর তাছাড়া প্রিয় আন্টিরা পূর্বে লন্ডনে ছিল। তাই ভেবেছিলাম উত্তর লন্ডনে ক্যামডেন টাউনে থাকতো তারা, তাই আমি সেখানে থাকা শুরু করি। কিন্তু আমি ভুল ছিলাম। পুরো লন্ডন শহর তন্ন তন্ন করে খুঁজেও রুশিকে পাইনি। আমি বেশ হতাশ হলাম। মনের ভেতরের আশার প্রদীপগুলো একটা একটা করে নিভতে লাগলো। মনে হচ্ছিল রুশিকে কি আর পাবো না আমি তাহলে। ততদিনে প্রিয় আন্টিরা লন্ডনে আসেনি, তা আমি শিওর হয়ে গিয়েছিলাম। আমাদের এখানে আসার 6 মাস পর ইনান আর সামু আমাদের সাথে দেখা করতে আসে। তখন কুঞ্জন, মানে তোমার বয়স ছিল 1.5 বছর আর পাখির বয়স 2.5 বছর। আমরা সবাই মিলে একদিন ঘুরতে বের হই, আর ঘোরার মাঝখানে বেখেয়ালিতে আমি আর পাখি আলাদা হয়ে যাই। আমি পাখির হাত ধরে হাঁটছিলাম, ঠিক তখনই তীক্ষ্ণ কিছু একটা আমার বাম হাত ঘেঁষে যায়। আমি পেছনে তাকিয়ে দেখি মাস্ক পরা একজনের হাতে গান, আর সে আমাকে অ্যাটাক করেছে। আমি পাখিকে কোন রকম কোলে নিয়ে ছুটতে শুরু করি, আর বুঝতে পারি তারা অনেকজন, তাই আমার পক্ষে একা লড়াই করা সম্ভব নয়। তারপর পাখি আছে, সাথে একটা পার্কিং এ গাড়ির পেছনে লুকিয়ে পড়ি। সারা রাস্তায় পাখি চিৎকার করে কান্না করলেও গাড়ির পেছনে এসেও চুপ হয়ে যায়, আর আমার গায়ের সাথে মিশে থাকে। এটা কি ভাগ্য ছিল নাকি ও বুঝতে পেরেছে আমি জানি না, তবে আল্লাহ যেদিন সত্যি সহায় হয়েছিলেন, না হয় ধরা পড়ে যেতাম। এদিকে দৌড়ানোর ফলে ফোন হারিয়ে ফেলেছি, তাই কাউকে কল করতে পারিনি। এমনকি কে কোথায় কি অবস্থায় আছে তাও জানা নেই। পরে যার গাড়ির পেছনে লুকিয়েছিলাম সে গাড়ি নিয়ে এসে আমাকে নোটিস করে আর আমাকে তার গাড়িতে ওঠায়।
তার সাহায্যে সাহিলকে কল করি আর জানতে পারি বাকি সবাই সেফলি বাসায় আছে। লোকটি আমাকে হসপিটাল পৌঁছে দেয় আর ডাক্তার আমার ব্যান্ডেজ করা অবস্থায় সাহিল সেখানে আসে। ওই যাত্রায় বেঁচে গেলেও আমরা অ্যাটাক সম্পর্কে কিছুই জানতে পারি না, তাই ইনান সামুকে বাংলাদেশ পাঠিয়ে দেই আর আমরা ক্যালিফোর্নিয়ায় শিফট হওয়ার চিন্তা ভাবনা করি। কুঞ্জন হুট করেই প্রশ্ন করে বসলো, তাহলে রুশি ক্যালিফোর্নিয়া ছিল, আপনি তাকে সেখানে পেয়েছেন? না, আমাদের ক্যালিফোর্নিয়া শিফট হওয়ার চান্সই হয়নি কখনো, কারণ আমাদের যেদিন শিফট হওয়ার কথা তার আগের দিন রাতে আমার ফোনে মেসেজ আসে যাতে লেখা ছিল C'est au Vieux rencontrer ton amour Vions à Paris। প্যারিস ছাড়া আর কিছুই আমার বোধগম্য হয়নি। সেই রাতে সাহিলকে কল করে এটা ফরওয়ার্ড করি, কারণ ও বহু ভাষা এক্সপার্ট ছিল। ও শুধু এটুকু বলতে পেরেছিল যেটা ফ্রেঞ্চে কিছু লেখা, কিন্তু কি ও জানে না, কিন্তু বের করতে পারবে। কতক্ষণ পর ও মেসেজ করে পাঠিয়ে বানাচ্ছে, যদি নিজের ভালোবাসার দেখা পেতে চাও তবে প্যারিসে আসো। আমি যখন জিজ্ঞেস করলাম কি করে পেলে, তখন ও বললো গুগলে সার্চ করে। I was like, আমার মাথায় এটা কেন আসলো না? সায়ন নিঃশব্দে হাসলো, যেন নিজের বোকামিতে সে বেশ মজা পেয়েছিল। তারপর আবার বলা শুরু করলো, আমি জানতাম না সে কে ছিল আর তার উদ্দেশ্য কি ছিল, শুধু এটুকু জানতাম রুশিকে খুঁজে পাওয়ার এটাই শেষ উপায়। আর সেটা ভুল হোক বা সঠিক আমার কিচ্ছু যায় আসে না। তার বিরহে পুড়ে মরার যে তাকে খুঁজে বের করার সব ধরনের চেষ্টা করতে আমি প্রস্তুত। আমি সেদিনই প্যারিসে যাওয়ার প্রস্তুতি নিতে থাকি আর এক সময় আমার গন্তব্যে পৌঁছে যাই। চন্দ্রিকা আর শাহেদ লন্ডনে ছিল, তবে দক্ষিণ লন্ডনের টেমস নদীর পাশের এই বাংলোতে, যা আমরা ফ্রান্সে যাওয়ার আগে কিনেছিলাম, কারণ মনে হচ্ছিল ওখানে থাকা সেফ হবে না। আমি আর পাখির সাথে সাহিল আমরা ফ্রান্সের প্যারিসে পৌঁছালাম, কিন্তু মেসেজ ছাড়া আর কোনো ক্লু ছিল না। আর সবচেয়ে বড় কথা, ওই নাম্বার বন্ধ ছিল। আমি রুশিকে খুঁজতে লাগলাম পাখিকে নিয়ে, কিন্তু পাইনি। একদিন সাবওয়ের পাশ দিয়ে আমি একা হাঁটছিলাম, পাখি সাহিলের কাছে ছিল। আমি বেশ অন্য মনস্ক ছিলাম, তাই কোন সময় রাস্তায় চলে এসে বুঝতে পারিনি। হঠাৎ একজোড়া হাত আমাকে টান দিয়ে সরিয়ে দেয় আর আমি হুঁশে ফিরে আসি। আমি না তাকালে আমার হাত পা কাঁপছিল, স্পর্শ আমার চেনা ছিল বহুদিনের। আমি না তাকিয়ে বুঝতে পারছিলাম ও রুশি। বহু কষ্টে তাকিয়ে দেখলাম রুশি বাংলায় বকছে আমাকে, আর কিছু কাগজ নিচ থেকে উঠাচ্ছে। ও দাঁড়াতেই নিজেকে সংযত করতে পারেনি। কি হয়েছে সব ভুলে গিয়েছিলাম, শুধু এটুকু জানতাম ও আমার রুশি, আমার ভালোবাসা। আমি হুট করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমি পেয়েছি তোমায়, খুঁজে পেয়েছি। আমাকে অবাক করে দিয়ে আমাকে ধাক্কা দেয়নি, বরং জড়িয়ে ধরেছিল শক্ত করে। কুঞ্জন উৎসুক মনে প্রশ্ন করলো, তাহলে সে এনজিওতে থাকে পেয়েছিলেন? সায়ন কিছু বলবে তার পূর্বেই রুশি বলে উঠল, সেই এনজিওতে আমি জব করতাম না, মাঝে মাঝে ভিজিট করতাম আর সেই সুবাদে তাদের সাহায্য করেছিলাম, তাইও আমাকে সেখানে গিয়ে পাইনি। কিন্তু সেদিন সায়নের হুট করে জড়িয়ে ধরা আমার মনে বেশ দাগ কেটেছিল। আমি প্যারিসে প্রায় 2.5 বছরের বেশি ছিলাম, কিন্তু আমি বেশ শূন্যতায় ভুগতাম। আর সবচেয়ে বড় কথা, মা সবসময় একটা কথাই বলতো, যে আমি কোনো সম্পর্কে জড়াতে পারবো না, কিন্তু বলতো এখানকার ইউনিভার্সিটিতে আমাকে কম ছেলে প্রপোজ করেনি। কিন্তু আমি সবসময় শূন্যতায় ভুগতাম, মনে হতো কিছু একটা আমার কাছে নেই। কাউকে আমি খুব মিস করছি, কিন্তু সে কে তাই আমার জানা নেই। যখনই আমি তাকে ভাবার চেষ্টা করতাম তখনই আমার বুকে ব্যথা হতো, খুব কষ্ট হতো, তাই আমি ভাবতাম না। কিন্তু সায়নকে দেখে এক মুহূর্তের জন্য সেই শূন্যতা যেন পূরণ হয়ে গিয়েছিল। মাকে প্রশ্ন করেছি সেদিন যে আমার লাইফে কেউ ছিল কিনা, বা আমি কাউকে ভুলে গিয়েছি যাকে ভুলে যেতে চাইনি, কিন্তু মা কিছু বলেনি। আমি তাই ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিই, কারণ আমি সবসময় তার কথা ভাবতাম যাকে আমার মনে নেই, যার ফলে মাথায় খুব প্রেশার পড়ে আর আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফেরে তখন দেখি ছোট্ট দুটো হাত আমাকে ধরে আছে আর মাম্মাম বলে ডাকছে। আমি কেন জানি না অবাক না হয়ে খুশি হয়েছিলাম অনেক। আমার হসপিটালের দিনগুলোতে সেই বাচ্চাটি ছিল সাথে। নাম জিজ্ঞেস করলে বলতো আমার নাম পাখি। মেয়েটির কথার মাঝে শুধু বাবা ছিল, কিন্তু মা ছিল না। মায়ের কথা জিজ্ঞেস করতেই বলতো, তুমিই তো আমার মাম্মা। আমিও একসময় বিশ্বাস করতে থাকি ও আমার মেয়ে। হসপিটাল থাকাকালীন সায়ন আমার সাথে দেখা করেনি, কারণ তার ধারণা ছিল আমার সাথে দেখা করলে আমার মাথায় আবার প্রেশার পড়তে পারে। ধীরে ধীরে আমি পাখিকে পেয়ে স্বাভাবিক হয়ে যাই আর সম্পূর্ণ ওর মা হয়ে উঠি। আর একদিন হুট করে পাখির বাবা
মানে সায়ান আসে আমার সামনে। তখন আমার অবস্থা বেশ স্টেবল ছিল। সে আমাকে বেশি কিছু বলেনি, শুধু এইটুকু বলেছে যে আমাদের একসময় বিয়ে হয়েছিল আর এটা আমাদের সন্তান। আর যদি আমি চাই আমাদের সন্তান আমার সাথে থাকুক, তবে আমাকে অতীত সম্পর্কে ভাবা বন্ধ করে দিতে হবে আর তার সাথে থাকতে হবে। যেহেতু কিছু মনে নেই আমার, আমরা আবার বিয়ে করব। রুশি থামলো, তারপর বলল, আমার লাইফে পাখি ব্লেসিং ছিল, কারণ আমার এর পূর্বে বেঁচে থাকার কারণ ছিল না। আমি সত্যিই পাখিকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, আর তার জন্য যদি একজন স্ট্রেঞ্জারকে বিয়ে করতে হয় তবে আমি করতে রাজি আছি। সবচেয়ে বড় কথা, মা বাবা এতে কিছু বলেনি, তাই আমি বুঝে গেছি ওদের সাথে আমার অতীতের সম্পর্ক ছিল, তাই রাজি হয়েছি। যদিও এতটা সহজ ছিল না একজন অপরিচিত মানুষকে বিশ্বাস করা, কিন্তু আমি সেই রিস্ক নিয়েছিলাম আর আমি ঠকিনি। শায়নের চেয়ে ভালো হাজবেন্ড আমি আর কোথাও পাবো না, আর না পাখির মতো মেয়ে। আমার অতীতের কিছু মনে নেই, তবে বর্তমানে তারা আমার সাথে আছে, তাই আমার কোনো রিগ্রেট নেই। আমি বর্তমান নিয়ে বেঁচে আছি আর ভবিষ্যতেও থাকতে চাই। হ্যাঁ, আমি আমাদের অতীতের মুহূর্তগুলো মনে করতে চাই, কিভাবে দেখা হয়েছিল আমাদের, কখন আমি তাকে ভালোবেসেছি, আমাদের লাভ কনফেশন সবকিছু। কিন্তু তার থেকেও বেশি আমি বাঁচতে চাই তাদের সাথে, আর আমি তাদের আবারও ভালোবাসি। বাস এটুকুই অনেক। কুঞ্জন মুচকি হাসলো সবটা শুনে। ভালোবাসা হয়তো এমনই, সব ভুলে গেলে অনুভূতি ভোলা যায় না, তাই হয়তো রুশি আবারও এত সহজে শায়নকে ভালোবাসতে পেরেছে। ও বলে উঠল, আচ্ছা, শায়ন মামাকে সেই মেসেজ কে করেছিল যে রুশি মামি প্যারাসে আছে? কুঞ্জনের প্রশ্ন শুনে শায়ান উচ্চস্বরে হাসলো। এই প্রশ্নটা ওর কাছে হুট করেই ফানি মনে হলো। ও নিজে যখন জেনেছে তখন অকারণেই হাসি পেয়েছিল, কারণ মানুষটি খুব অনাকাঙ্ক্ষিত ছিল। ও কুঞ্জনের দিকে তাকিয়ে বলল, রুশির বাবা আমাকে মেসেজ করেছিল, তাও ফ্রেঞ্চে। উনি আমাকে অন্য ভাষায় করেনি, কারণ প্রিয় মা যদি দেখতে পেয়ে জিজ্ঞেস করে তবে মিথ্যে বলতে পারবে না। আর ফ্রেঞ্চে বললে মা ফ্রেঞ্চে কথা বলতে পারলেও পড়তে পারে না, তাই অফিসের কাজ ছাড়া অন্য কিছু ভাববে না। উনি রুশির একাকিত্ব টের পেয়েছিলেন, যেটা মা পাননি, কিংবা পেয়েছিলেন কিন্তু সন্তানের বেঁচে থাকার চেয়ে বেশি কিছুই হয়তো মূল্যবান ছিল না তার কাছে। হয়তো ভেতরে ধুকে ধুকে মরাটাও না। আমি তোর ফিলিংস বুঝতে পারি। উনি হয়তো ওনার জায়গায় ঠিক ছিলেন, কারণ মায়েরা ইমোশনালি দুর্বল হয়, তারা সন্তানের উপর এতটুকু কষ্টের ছায়া পড়তে দিতে রাজি নন। কিন্তু রুশির বাবা যখন দেখেছেন রুশি স্টেবল হতে পারছে না, কারণ সে অতীত মনে করার চেষ্টা করছে, আর এটা সে তখনই করে যখন একা থাকে। উনি তার লাইফে কাউকে আনতে চেয়েছেন যাতে ওকে আর একাকিত্ব ঘিরে না ধরে। আবার এটাই তিনি ভুলে জানে যে রুশি তখনও আমার স্ত্রী ছিল, তাই উনি টেকনিক্যালি আমার আমানত আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। শায়ান এটুকু বলে চুপ করে থেকে আবার কিছু মনে করার ভঙ্গিতে বলল, কিন্তু একটা জিনিস আমি ভেবে অবাক হয়েছিলাম যে উনি কিভাবে ওই সময়ই আমাকে মেসেজ করলো যখন আমরা ক্যালিফোর্নিয়ায় শিফট হলাম। পরে জানতে পারি প্রায় 1 মাস আগে থেকে প্রাইভেট নাম্বারে তারা শাহেদের সাথে যোগাযোগ করতো, আর ওকে ওয়াদা দেওয়াতেও আমাদের বলতে পারেনি, কিন্তু চেষ্টা করেছিল বের করতে রুশি কোথায় আছে, কিন্তু পারেনি। তাই বাবাকে ওই সাজেশন দিয়েছিল আমাকে মেসেজ দেওয়ার জন্য, কারণ ও বলেছে আমরা কেউই ভালো নেই। আমি সবকিছু জেনে ভালো নেই, কিন্তু রুশি না জেনেও ভালো ছিল না। যাই হোক, শ্বশুর মশাই সাহায্য না করলে কখনোই ফ্রান্সে যাওয়া হতো না, আর কখনোই ওকে খুঁজে পেতাম না। রুশির পাওয়ার প্রায় 3 মাস পর আমরা সবাই লন্ডন শিফট করি, আর আমরা টেমস নদীর এখানে থাকা শুরু করি, আর তারা আগের জায়গা অর্থাৎ ক্যামডেন টাউনে। কুঞ্জন কথাগুলো শুনে চুপ করেই ছিল। তারপর কিছু একটা মনে পড়তেই অভিমানী স্বরেই বলে উঠল, তাহলে এতদিন আমার মামা মামি আছে, নানু কিংবা পরিবারের আরো সদস্য আছে, এটা আমি জানতাম না কেন? আমি যতটুকু জানি মাম্মা কিংবা পাপা কেউ আমাকে কিছু বলেনি। আমি সবসময় ভাবতাম মাম্মা তার বান্ধবীর সাথে কথা বলে, তাই ইন্টারেস্ট দেখাইনি। আমার থেকে সব লুকানো হলো কেন? শায়ানের হাসি মুখে হঠাৎ গম্ভীরতা দেখা দিল। সে কিছুটা গম্ভীর স্বরেই বলল, আর সামাদ খানকে আমরা খুঁজে পাইনি, আর না তার পরিবার সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে। তবে ক্যামডেন টাউনে আমাদের উপর যে অ্যাটাক হয়েছে আমরা 80% শিওর ওইটা তার দ্বারাই হয়েছে। আমরা কোনো ক্লু খুঁজে পাইনি। আমরা পরিবারের সবাইকে সেফ রাখতে চেয়েছিলাম, তাই একে অপরকে ফ্রেন্ড কিংবা দূর আত্মীয় ছাড়া পরিচয় দেওয়া হয় না। আমরা সবাই প্রায় সেপারেটলি থাকি, আর সবগুলোতেই হাই প্রোটেকশন দেওয়া, যাতে অ্যাটলিস্ট ঘরের ভিতরে কোনো অ্যাটাক না হয়। তুমি তো জানোই, তোমাকে অলওয়েজ 2জন বডিগার্ড ফলো করি,
কিন্তু এটা জানো না, তোমার অগোচরে আরো অনেকজন তোমাকে ফলো করে। আর আমাদের কথা হলেও তা প্রাইভেট নাম্বারে কথা হয়, আর তা খুব বেশি সময়ের জন্য নয়, যাতে করে কিছুতেই কারো লোকেশন ট্র্যাক করা না যায়। তোমাকে জানানো হয়তো ইচ্ছে করেই বলিনি, কারণ সবটা সলভ হওয়ার পর বলতাম তোমাকে। পাখিকেও বলা হয়নি। তো দেখো না, পাখি সামুকে ফুপি না বলে আন্টি বলতো। যদি এভাবে ভয়ে থাকতে হয় তাহলে এই বাচ্চাকে কি বলে? সারা জীবন কি এভাবে চলতে থাকবে তাদের থেকে পালিয়ে পালিয়ে? না, পালানো অনেক হয়েছে। আর না, তোমার বাবা এখানে এসেছে এটা নিয়ে ডিসকাস করতে, কারণ কোনো এক সূত্রে বই গট টু নো সামাদ খানের ফ্যামিলি বাংলাদেশে আছে রিসেন্টলি। তাই এবার তারা অ্যাটাক করার পূর্বে আমরা অ্যাটাক করব। আর সামাদ খানের সাথে তো আমার বোঝাপড়া আছেই। আমার জীবনের প্রত্যেকটা কষ্টের হিসাব তাকে দিতে হবে। আর আমার বউকে মারার অপরাধে তাকে 1000 বার খুন করলেও তা কম হয়ে যাবে। সায়ন এটুকু বলেই থেমে গেল। বাচ্চাদের সামনে এভাবে বলা উচিত হয়নি। ও গলার খাকার দিয়ে উঠে গেল আর নিজের রুমের দিকে চলে গেল। রুশিও তার পিছু গেল। আর বাকি সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেল। কুঞ্জনের বাবা আর শাহেদ আঙ্কেল কথা বলতে লাগলো, আর ওর মা আর চন্দ্রিকা আন্টি উঠে গেল সেখান থেকে। বাকি রইল ও আর পাখি। কুঞ্জনের বেশ জিজ্ঞেস করতে মন চাইল শাহেদকে যে চন্দ্রিমার বাচ্চার বাবা কে ছিল, কিন্তু ছোট হয়ে বড় একজনকে এমন প্রশ্ন করাটা অবান্ত ছাড়া আর কিছুই নয়। যদিও কুঞ্জন সেই ডায়েরি থেকে 90% শিওর ওইটি শাহেদের বেবি ছিল, কারণ শাহেদ চন্দ্রিকাকে বেশ অপমান করত। কিন্তু যখন চন্দ্রিকা বলল ও ইচ্ছে করে বাচ্চা মারেনি, তখন ও ঠিকভাবে ব্যবহার করত। এমনকি ও জিজ্ঞাসা করেছিল যে চন্দ্রিকা কি আসলে সেই বাচ্চা মারেনি। চন্দ্রিকা না বলাতেই সে বেশ খুশি হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, চন্দ্রিকাকে বেঁধে রাখা হয়েছিল আর খোলা অবস্থায় কেউ একজন তাকে জোর করেছিল। হয়তো সেটা শাহেদ ছিল, এবং সে নিজের হুঁশে ছিল না, কারণ সামাদ খান চাইলেই সবই করতে পারে। আর শাহেদ নিজেই বলেছিল যে সামাদ খানের খারাপ কাজে জড়িত ছিল। হয়তো চন্দ্রিকার অ্যাবর্শন ব্যাপারে শাহেদকে ভুল ইনফরমেশন সেই দিয়েছিল, কিন্তু শাহেদ তবুও চন্দ্রিকাকে ছাড়েনি, বরং ভালোবেসে গেছে নিঃস্বার্থভাবে। কুঞ্জন জানে না ওর ভাবনার যৌক্তিকতা কতটুকু, কিন্তু এই অজানা কথাগুলোর রহস্য উদ্ঘাটন করতে পেরে নিজেকে আসলে ডিটেকটিভ মনে হচ্ছে তার কাছে। অবশেষে ও সায়ান রশির রহস্য বের করেছে, আর তাদের শেষ পরিণতিও জানতে পেরেছে। কুঞ্জন সম্পূর্ণটা শুনে চুপচাপ বসেছিল সেখানে কতক্ষণ। তারপর উঠে গিয়ে সে সিঁড়ির কাছে বসলো। ও ভেবেছিল অন্য সব মুভি কিংবা গল্পের মতো একসময় রুশির স্মৃতি ফিরে আসবে, তার সবকিছু মনে পড়ে যাবে। কিন্তু বাস্তবতা কোনো সিনেমা নয় যে পরের অংশ স্ক্রিপ্ট লেখা থাকবে আর সেটার এন্ডিং আগে থেকেই প্রেডিক্ট করা যাবে। লাইফ ইজ মোর দ্যান ড্রামা। এখানে হুট করে নাটকীয়ভাবে স্মৃতি ফিরে আসে না, আবার প্রেমে পড়লে সবকিছু স্তব্ধ হয়ে যায় না, পছন্দের মিউজিক বাজতে শুরু করে না, না চুল নড়তে থাকে আর না হুট করেই ফুল পড়তে থাকে গায়ে। বরং কিছু অনুভূতি ধীরে ধীরে জমা হয়, তারপর সেটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ করা যায় না, বরং গুমট অনুভূতি হিসেবেই থেকে যায়। কিছু মানুষের ভাগ্য হয়তো অনেক ভালো হয় যে তারা তাদের ভালোবাসার মানুষকে পায় আর বাকিরা পায় না, কিংবা পেয়েও হারিয়ে ফেলে। উপরওয়ালা সবার জন্য নির্দিষ্ট জোড়া রেখেছেন। কুঞ্জন এতদিন সেই মানুষটি অপেক্ষায় ছিল, কিন্তু আজ পাখিকে দেখে ও বড়সড় ক্রাশ খেয়েছে। তা আর বলতে বাকি নেই, কোথাও কিছু একটা ফিল হয়েছে, তবে সেই অনুভূতির নামও জানে না সে। অন্য সব গল্পের মতো ওদের গল্পটা বেশ ভিন্ন। পাখি হয়তো মজা করে বললেও নিজে থেকে ছোট কাউকে মেয়েরা কখনোই মেনে নিতে চায় না। অথচ তুই কি আমাকে বিয়ে করবি? পাখির বলা কথাটা কি ও সত্যি সিরিয়াসলি নিয়ে নিয়েছে? আচ্ছা, অনুভূতিগুলোর বেড়া জালে মানুষ কি বড্ড বোকা হয়ে যায়? না হয় বিষয়টি সম্পূর্ণ মজা জেনেও ও সিরিয়াসলি কি করে নিতে পারলো? সবটা জেনেও সত্যটা মানতে এত কষ্ট হচ্ছে কেন ওর? সায়ান রুমে এসে জানালার সামনে দাঁড়িয়েছিল। রুশিও পিছু এসে দাঁড়ায়। প্রথম সায়ানের কাছাকাছি থাকতে বেশ জড়তা কাজ করতো ওর। খাটের মাঝখানে পাখি আর ওরা দুজন দুপাশে, কিন্তু ধীরে ধীরে সেই দূরত্বটা ঘুচে গেল। হয়তো ভালোবাসে তাই, কিংবা সায়ানের মতে তো ও তাকে আরো আগে থেকেই ভালোবাসে। রুশি সায়ানকে হুট করেই জড়িত হলো আর শান্ত স্বরে বলল, আমি মাঝে মাঝে সবকিছু মনে করতে চাই। মনে হয় সেই অনুভূতিগুলো হয়তো অনেক মূল্যবান ছিল, কিন্তু কিছুতেই মনে পড়ে না। তুমি আবার চেষ্টা করছো মনে করার? না, মনে করার চেষ্টা করতে চাই। কোনো দরকার নেই। আমি চাই তুমি সুস্থ থাকো আর আমার সাথে থাকো সবসময়। এই হাত একবার ছুটে যাওয়াতে অনেক কষ্ট পেয়েছি আমি। সেই কষ্ট দ্বিতীয়বার সহ্য করার ক্ষমতা আমার নেই। আমাকে তোমাকে ছাড়া থাকতে পারবো না, সত্যি। প্লিজ আর কখনো ছেড়ে যেও না। যাব না, কোথাও যাব না আমি তোমাদের ছেড়ে। আমার যে তোমাদের ছাড়া গতি নেই।
সায়ান মুচকি হেসে রুশির কপালে ঠোঁট ছোঁয়ালো আর শক্ত করে জড়িয়ে ধরলো। সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। হয়তো ভালো হয়েছে রুশির কিছু মনে নেই, কারণ ওই দিনগুলোতে রুশি তেমন সুখ পায়নি অবহেলার কষ্ট ছাড়া। তাছাড়া চন্দ্রিকার সাথে রুশির সম্পর্ক অনেক ভালো এখন, কিন্তু সব মনে থাকলে হয়তো থাকতো না। রুশির সেই কষ্টের অনুভূতি মনে না পড়ুক এটাই ও চায়, বরং ওর জীবনে শুধু সুখ থাকুক। আর ওকে সুখে রাখার জন্য সায়ান সব করতে রাজি আছে, সব। ও হুট করে বলে উঠল, আই লাভ ইউ মিসেস খান। রুশি মুচকে হাসলো, তারপর সায়ানের বুকে কিল মেরে বলল। মিঠু মিস্টার খান। কুঞ্জরের ভাবনার মাঝেই পাখি এসে ধপ করে ওর পাশে বসলো, তারপর মাথায় টোকা মেরে বলল, কিরে ছোট, এই ছোট মাথায় কি বিশাল চিন্তা নিয়ে ভাবছিস রে? কিছু না। কিছু একটা তো ভাবছিলে। যাই হোক, জবাব দিলি না তো। বিয়ে করবি আমায়? বলেই খিলখিল করে হেসে দিল পাখি। আর কুঞ্জন মুখ ফুলিয়ে বসলো আর বলতো, আমার এখনো বিয়ের বয়স হয়নি পাখি, তাই এখন কিছু বলতে পারবো না। পাখি আরেকটা গাঁটা মারল কুঞ্জরের মাথায়, তারপর বলে উঠল, বড়রা পাখি বলে ডাকে, বুঝলি? তুই মোটেও এসব বলবি না। আমার নাম রিয়ানা জামিল খান। তুই আমাকে রিয়ানা আপু বলবি, বুঝলি? আমার কাউকে আপু বলে ডাকি না মিস পাখি। হেই ছোট, ইটস রিয়ানা ফর ইউ, ওকে? বলেই পাখি উঠে চলে গেল। আর কুঞ্জন তাকিয়ে রইল। ও পাখির সামনে মুখ ফোলালেও বিয়ের কথায় ও বেশ খুশি হয়েছে। পাখির প্রতি ওর অজানা অনুভূতি কাজ করে, কিন্তু সেই অনুভূতিগুলো প্রকাশের আদৌ সুযোগ হবে কিনা ও জানে না। অদ্ভুতভাবে মাত্র কয়েক ঘন্টা পরিচয়ে ওর পাখিকে বেশ ভালো লেগেছে। বলা হয় না, পেয়ার কে লিয়ে এক পালি কাফি হ্যায়, ওরও তাই হয়েছে। কিন্তু এই গুমট অনুভূতির কি আদৌ প্রকাশ পাবে কিনা ওর জানা নেই। শুধু এইটুকু জানে, ওই অনুভূতির মায়াজালে ফেসে গিয়েছে, বড্ড বাজেভাবে ফেসে গিয়েছে।